নমস্কার বন্ধুরা, অল বাংলা গল্পের ঝুড়ির আসরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী সম্পর্কে। আজ আপনারা শুনবেন সেই জীবন কাহিনীর দ্বাদশ পর্বটি। এদেশে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেথুন সাহেবের নাম চিরস্মরণীয় হয়ে আছে। এই সদাশয় ইংরেজ জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন বড়লাটের আইন পরিষদের সদস্য হয়ে এদেশে আসেন। পরে শিক্ষা পরিষদের সভাপতি নিযুক্ত হন। সেই যুগের একজন প্রগতিবাদী বাঙালির সহায়তায় গড়ে তোলেন কলকাতায় একটি বালিকা বিদ্যালয়। সেটিই পরে বেথুন কলেজ ও স্কুল নামে পরিচিত হয়। বেথুন সাহেবের সঙ্গে বিদ্যাসাগরের যোগাযোগ বাংলার শিক্ষাক্ষেত্রের একটি উল্লেখযোগ্য ঘটনা। বেথুন তার প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ে বিদ্যাসাগরকে সম্পাদক নিযুক্ত করেন। সেজন্য বিদ্যাসাগর কোনো পারিশ্রমিক গ্রহণ করতেন না। বেথুন ছিলেন মাতৃভক্ত ও স্ত্রী জাতির প্রতি শ্রদ্ধাশীল। মাতৃভক্ত বিদ্যাসাগর তার অন্তরের পরিচয় পেয়ে মুগ্ধ হয়েছিলেন। বিদ্যাসাগর জানতেন মেয়েরা লেখাপড়া শিখলে জাতির উন্নতি ঘটবে, তাই তিনি স্ত্রী শিক্ষা বিস্তারে পরম উৎসাহী ছিলেন। এজন্য তাকে কম কটূক্তি সহ্য করতে হয়নি। প্রাচীনপন্থী লোকেরা তাকে যখন এই ব্যাপারে নানা কথা বলতো, তখন তিনি শাস্ত্রের এই শ্লোকটি তাদের শোনাতেন: কন্যা পেবং পালনিয়া শিক্ষণীয়াতি যত্নত। কিন্তু তখনকার কুসংস্কারাচ্ছন্ন বাঙালি সমাজ স্ত্রী শিক্ষাকে কি ঘৃণার চোখেই না দেখত। মেয়েদের স্কুলে যেতে দেখলে বিদ্রূপ করে, ছড়া কাটে, কত রকম অভদ্র আচরণ করে তাদের সাথে। কেউ বলে, এবার কলির বাকি যা ছিল তা হয়ে গেল, মেয়েগুলো কেতাব ধরলে আর কিছু বাকি থাকবে না হে। বাবুদের মজলিসে এই নিয়ে রসিকতা চলল। বাপ রে বাপ, মেয়ে ছেলেকে লেখাপড়া শেখালে কি আর রক্ষা আছে? তবু বিদ্যাসাগর দমলেন না। মেয়েদের লেখাপড়া শেখাও বন্ধ হলো না। বেথুনের প্রচেষ্টা সার্থক হতে চলল। নানা স্থানে গড়ে উঠতে লাগলো বালিকা বিদ্যালয়। কিন্তু এদেশের জন্য কাজ করতে গিয়েই বেথুন সাহেব প্রাণ দিলেন। তখন বর্ষাকাল। কলকাতা থেকে 12 মাইল দূরে জনাইতে তিনি একটি বালিকা বিদ্যালয় পরিদর্শন করতে গেলেন। শুরু হলো প্রবল বৃষ্টি। পথ ঘাট জলে থই থই, কাদায় ভরে গেল। গাড়ি চলে না, হেঁটেই পথ চললেন। প্রবল বৃষ্টিতে তাঁর সর্বাঙ্গ ভিজে গেল। বহু কষ্টে দুর্যোগের ভিতর দিয়ে তিনি গিয়ে পৌঁছলেন জনাইতে। কিন্তু সেই রাত্রেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলেন। তার কয়েকদিনের মধ্যেই তার উজ্জ্বল জীবন প্রদীপ নিভে গেল। বেথুন সাহেবের মৃত্যু সংবাদ যখন বিদ্যাসাগর মশাইয়ের কানে গিয়ে পৌঁছালো, তখন তিনি যেন শিশুর মতো কেঁদে উঠলেন। বেথুনের প্রতি তাঁর শ্রদ্ধা ভক্তি ছিল অসীম। তিনি তার প্রতিকৃতি তৈরি করিয়ে নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন। বেথুন জীবিত থাকতে তাঁর স্কুলের খরচ নিজেই চালাতেন। তার মৃত্যুর পর
স্কুলটি সরকারের হাতে চলে গেল। তারপরেও অনেক দিন বিদ্যাসাগর সেই স্কুল কমিটির সম্পাদক ছিলেন। এই সময় বাংলাদেশে স্ত্রী শিক্ষা বিস্তারের দিকে সরকার একটু একটু করে মন দিতে লাগলেন। নানা স্থানে আরও বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হতে লাগলো। এর মূলে অবশ্য ছিল বাংলার ছোটলাট হ্যালিডের প্রচেষ্টা। এর আগে বিদ্যাসাগর বাংলা মডেল স্কুল খুলে শিক্ষা বিস্তারের কাজে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। এবার মেদিনীপুর, বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার নানা জায়গায় অনেকগুলো বালিকা বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করলেন। সেই সব স্কুলের জন্য সরকারি সাহায্য চেয়ে বিদ্যাসাগর ইয়ং সাহেবের কাছে চিঠি লিখতে লাগলেন। ইয়ং সাহেব সেই চিঠির নকল পাঠালেন ছোটলাটের কাছে। ছোটলাট ভারত সরকারের কাছে সেই রিপোর্ট পাঠিয়ে অবিলম্বে সরকারি সাহায্য দান মঞ্জুর করবার জন্য অনুরোধ জানালেন। কিন্তু ভারত সরকার তখনও ভারতে শিক্ষা প্রসারের উদারনীতি অবলম্বন করেননি। কাজেই অর্থ মঞ্জুর করতে তিনি অস্বীকার করলেন। বিদ্যাসাগর এই ব্যাপারে মনে খুবই আঘাত পেলেন, কিন্তু দমলেন না। ভারত সরকারের সিদ্ধান্তের কড়া জবাব দিয়ে পাবলিক ইনস্ট্রাকশনকে চিঠি লিখতে লাগলেন। একবার গরমের ছুটির সময় বিদ্যাসাগর বাড়িতে আছেন। একদিন রাত্রে তার বাড়িতে ডাকাতি হলো। ডাকাতরা প্রায় সর্বস্বই নিয়ে গেল। বাড়ির সকলেই এবং বিদ্যাসাগরও খিড়কির দরজা দিয়ে পালিয়ে জীবন রক্ষা করলেন। এত বড় বিপদেও বিদ্যাসাগর কিন্তু বিচলিত হলেন না। পরের দিন যখন থানা থেকে দারোগা ব্যাপারটির তদন্ত করতে এলেন, তখন তিনি ভাই ও বন্ধুদের নিয়ে মহা আনন্দে কবাডি খেলছেন। দারোগাও এটা দেখে বিস্মিত হয়ে গেলেন। ছুটির পর বিদ্যাসাগর এলেন কলকাতায়। একদিন কোনো একটা কাজে দেখা করতে গেলেন ছোটলাট হ্যালিডের সঙ্গে। কথায় কথায় ডাকাতির প্রসঙ্গ উঠে আসলো। হ্যালিডে সব শুনে বললেন, আপনি তো বড় কাপুরুষ মশাই, বাড়িতে এত বড় ডাকাত পড়ল আর আপনি অমন করে প্রাণ নিয়ে পালিয়ে গেলেন। বিদ্যাসাগর বললেন, এখন তো এই কথা বলছেন, আর এতগুলো ডাকাতের সঙ্গে লড়াই করতে গিয়ে যদি আমি মারা পড়তাম, তাহলে হয়তো বলতেন, ইস, লোকটা কি বোকা না। হ্যালিডে আর কোনো জবাব দিতেই পারলেন না, হাসতে লাগলেন হা হা করে। বিদ্যাসাগরের সঙ্গে হ্যালিডের খুবই হৃদ্যতা ছিল। হ্যালিডেও ছিলেন বিদ্যাসাগরের গুণে ও কর্মক্ষমতায় মুগ্ধ। লাটভবনে বিদ্যাসাগরের অবাধ গতিবিধি ছিল। একদিন শহরের অনেক গণ্যমান্য লোক লাটভবনে গিয়াছিলেন হ্যালিডের সঙ্গে দেখা করতে। অনেকে বহুক্ষণ ধরে অপেক্ষা করছেন, কিন্তু বিদ্যাসাগর এসেছেন এই খবর পাওয়া মাত্র ছোটলাট তাঁকে ভিতরে ডেকে পাঠালেন। এতে উপস্থিত ব্যক্তিরা খুবই মনক্ষুণ্ণ হলেন। তাদের মধ্যে অনেকেই হ্যালিডে সাহেবকে পরের কারণ জিজ্ঞাসা করেছিলেন। হ্যালিডে জবাব দিয়েছিলেন, আপনারা আসেন নিজেদের কাজে, আর পণ্ডিত আসেন আমার কাজে। কাজেই তাকে যদি আগেই রেখে থাকি, তাতে কোনো দোষ হয়েছে বলে আমি মনে করি না। হ্যালিডে সাহেব বিদ্যাসাগরকে বলেছিলেন, প্রত্যেক বৃহস্পতিবার নানা বিষয়ে আলোচনা করবার জন্য
আমার কাছে আসবেন। বিদ্যাসাগর তাই যেতেন। পরনে থাকতো নিজস্ব পোশাক, মোটা ধুতি, গায়ে মোটা চাদর আর পায়ে তালতলার চটি। ছোটলাটের সঙ্গে যাঁরা দেখা করতে যেতেন তাদের প্রায় সবারই পরনে থাকতো সাহেবি পোশাক, আর না হয় দামি পোশাক। হ্যালিডে সাহেবের বারবার অনুরোধে বিদ্যাসাগর প্যান্টুলুল, চোগা, চাপকান আর পাগড়ি পরলেন। সেই পোশাক পরে চুপি চুপি শহর পার হয়ে আলিপুরে লাটভবনে বেলভেডিয়ারে গিয়ে পৌঁছলেন। তার ভারী লজ্জা করতে লাগলো। 3 দিন সেই পোশাক পরে তিনি গেলেন। 4 দিনের দিন তিনি সাহেবকে বললেন, আপনার সঙ্গে আমার এই শেষ দেখা মশাই। হ্যালিডে সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন হে পণ্ডিত, কি হয়েছে যে আর আমাদের দেখা হবে না? বিদ্যাসাগর হাসতে লাগলেন। এই রকম যন্ত্রণাদায়ক পোশাক পরে সংসেজে আসা আমার পক্ষে সম্ভব হবে না। এ কাজ আমার দ্বারা অসম্ভব। সাহেব কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, পণ্ডিত, এই রকম পোশাক পরে আসতে আপনার যদি খুব কষ্ট হয় তবে আর দরকার নেই। আপনার মনের মতো পোশাক পরেই আপনি আসবেন। এরপর থেকে বিদ্যাসাগর তার নিজের বেশভূষা পরেই যেতেন। জাতীয় পোশাকের মর্যাদা তিনি এইভাবেই রক্ষা করেছিলেন। হ্যালিডে সাহেবের সঙ্গে বিদ্যাসাগরের হৃদ্যতা খুবই ছিল, কিন্তু ইয়ং সাহেবের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। ইয়ং সাহেব ছিলেন শিক্ষা বিভাগের ডিরেক্টর। তিনি তাঁর ক্ষমতা যথেচ্ছভাবে প্রয়োগ করতে লাগলেন। বিদ্যাসাগরের কার্যকলাপ ও নীতির তিনি সমালোচনা করতে লাগলেন। তাই বিদ্যাসাগরের কাজ করতে গিয়ে পেলেন পদে পদে বাধা। ওদিকে তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলির ব্যয় গিয়ে পড়লেন নির্বাহের জন্য ভারত সরকার স্থায়ী অর্থ সাহায্য করতে সম্মত হলেন না। তখন বিদ্যাসাগর স্থির করলেন চাকরি ছেড়ে দেবেন। সংস্কৃত কলেজের উন্নতিকল্পে তিনি যে নতুন নিয়ম পদ্ধতির পরিকল্পনা করেছেন তা তখনও পরিপূর্ণভাবে রূপ লাভ করেনি। এই জন্য ডিরেক্টরকে জানালেন, আমি কাজ থেকে অবসর নিতে চাই। 3 মাস পরেই পদত্যাগপত্র পেশ করব। সেই চিঠির প্রতিলিপি তিনি ছোটলাটের কাছেও পাঠিয়ে দিলেন। চিঠি পেয়ে হ্যালিডে সাহেব অবিলম্বে তাঁর সঙ্গে দেখা করতে বললেন। বিদ্যাসাগর গেলেন তাঁর সঙ্গে দেখা করতে। হ্যালিডে সাহেব তাঁকে আরও অন্তত 1 বছর কাজে বহাল থাকতে অনুরোধ করলেন। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। 1 বছর পরেই পদত্যাগপত্র দাখিল করলেন বিদ্যাসাগর। এ শুধু পদত্যাগপত্র নয়, মনের সঞ্চিত আত্ম অভিমানের জ্বলন্ত প্রকাশ। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি যতদিন বাঁচব এই সময়টা দেশের ছেলে মেয়েরা যাতে লেখাপড়া শিখে মানুষ হয় তার জন্য চেষ্টা করব। আর আমার সেই ব্রত আমার মৃত্যুর পরে শ্মশানের ছায়ে মিশে সার্থক হবে। হ্যালিডে সাহেব ডেকে পাঠালেন ঈশ্বরচন্দ্রকে। বললেন, পণ্ডিত, আপনার উদ্দেশ্য অতি মহৎ। যেসব কাজে জড়িয়ে পড়েছেন তাতে আপনার টাকার দরকার অনেক। চাকরি ছেড়ে দিলে আপনি অর্থাভাবে কষ্ট পাবেন। কাজেই আপনি এখনও বিবেচনা করে দেখুন।
বিদ্যাসাগর বললেন, না, চাকরি আমি ছাড়বই। হ্যালিডে আবার অনুরোধ করলেন, কিন্তু বিদ্যাসাগর তাঁর সংকল্পে অটল। 500 টাকা মাইনে চাকরি ছেড়ে দিলেন বিদ্যাসাগর। বয়স তখন প্রায় 40, কিন্তু মনে প্রচুর উদ্যম, শরীরে প্রচুর কর্মক্ষমতা। এই চাকরি ছাড়ার সংবাদে অনেকে বিস্মিত হলেন, দুঃখিত হলেন অনেকে। তার বন্ধুরা বলতে লাগলেন, এ কি করলে বিদ্যাসাগর, এত টাকা মাইনে চাকরি ছেড়ে দিলে? গায়ে সে কথা পৌঁছাতেই লোকে বলতে লাগলো, বামুন এবার নিজের একগুঁয়েমিতে নিজেই মারা পড়ল। আত্মীয়রা বলে বেড়াতে লাগলো, ঈশ্বরচন্দ্রের এবার ভাতে টান পড়বে। কিন্তু আত্ম অভিমানী তেজস্বী পুরুষ বিদ্যাসাগর কারোর কোনো কথায় বিচলিত হলেন না। স্যার জেমস কলভিন তখন কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারক। তিনি ছিলেন বিদ্যাসাগরের হিতাকাঙ্ক্ষী ও বন্ধু। একদিন তিনি বললেন, তুমি আইনের পরীক্ষা দিয়ে ওকালতি করো, বেশ 2 পয়সা উপায় করতে পারবে। তাছাড়া তুমি যে কাজ করতে যাচ্ছ তাতেও অনেক সুবিধা হবে। সে কথা শুনে বিদ্যাসাগর ভাবলেন, ওকালতিই করবেন। এ বিষয়ে পরামর্শ করার জন্য মাঝে মাঝেই তিনি দ্বারকানাথ মিত্রের বাড়িতে যেতে লাগলেন। দ্বারকানাথ তখন নামকরা উকিল। সকালে ও সন্ধ্যায় দ্বারিকানাথের বৈকুণ্ঠখানায় বহু মক্কেলের ভিড় হতো। তাদের সঙ্গে দ্বারকানাথ যে সমস্ত কথা বলতেন তা শুনে ওকালতির ওপর বিদ্যাসাগরের বিতৃষ্ণা হলো। তিনি দেখলেন, এতে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। তাছাড়া মামলার কাগজপত্র নিয়ে এমনভাবে ব্যস্ত থাকতে হয় যে অন্য কাজ করার সময় থাকে না। বিদ্যাসাগর ভাবলেন, ওকালতির ব্যবসা করলে পড়াশোনা করবার সময় তিনি পাবেন না, আর ওরকম মিথ্যার ব্যবসা তো তিনি করতেই পারবেন না। তাই উকিল হওয়ার বাসনা মন থেকে দূর করে দিলেন। এখন কি করবেন? কিছুদিন নানা চিন্তা ভাবনার মধ্য দিয়ে দিন কাটালেন। চাকরিতে অধিষ্ঠিত থাকাকালেই তিনি হুগলি, বর্ধমান, নদিয়া, মেদিনীপুর এই 4 জায়গায় ঘুরে ঘুরে অনেকগুলি স্কুল খুলেছিলেন। মেয়েদের জন্যও করেছিলেন কয়েকটি স্কুল। সেই স্কুল নিয়েই কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর হয়েছে। চাকরিও ছেড়েছেন সেই জন্য। কিন্তু মন থেকে ভাবনা চিন্তা দূর হয়ে যায়নি। বিদ্যাসাগর দেখলেন, এই সব স্কুলে পড়াবার মতো বইয়ের খুব অভাব। কিভাবে ওই অভাব দূর করা যায় সে বিষয়ে তিনি ভাবতে লাগলেন। তারপর নিজেই লেগে গেলেন বই লেখার কাজে। প্রথমে বুঝলেন, ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া শুরু করবার ভালো বইয়ের অভাব। একদিন তিনি একটা স্কুল পরিদর্শন করতে গেলেন। পালকিতে চড়ে তিনি যাচ্ছেন। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তখনই তার ব্যাগ থেকে কাগজ পেন্সিল বের করে লিখতে বসলেন, অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ ইত্যাদি 15টি স্বরবর্ণ। স্বরবর্ণ লেখা হয়ে গেলে লিখতে শুরু করলেন ব্যঞ্জনবর্ণ। ক, খ, গ, ঘ, ঙ। এইভাবে 39টি ব্যঞ্জনবর্ণ তার লেখা হয়ে গেল। এবার আরেকটি বুদ্ধি তার মাথায় খেলল। অক্ষর চেনাবার জন্য উল্টো পাল্টা করে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলো লিখলেন। এরপর
বানান লিখতে আরম্ভ করলেন। ক র কর, খ ল খল, ঘ ট ঘট, বর্গীর জল জল। এইভাবে আকার, হস্যইকার, দীর্ঘইকার, হস্যৌকার, দীর্ঘৌকার, ঋকার, একার, ঔকার, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু সবগুলো দিয়ে সোজা সোজা বানান সাজালেন। ছোট ছোট বাক্য থেকে লিখলেন বড় বড় বাক্য। তারপর শেষের দিকে গোপাল ও রাখাল নামের দুটি ভালো ও মন্দ ছেলের গল্প লিখে বইখানি শেষ করলেন। বইখানির নাম দিলেন বর্ণপরিচয়। বাংলায় লেখাপড়া শুরু করার এমন সুন্দর বই এর আগে আর কখনো হয়নি, আজ পর্যন্তও হয়নি এর চেয়ে ভালো বই। এই বইখানির জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপর বিদ্যাসাগর লিখলেন বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ। এই বর্ণপরিচয় লেখার পেছনে অবশ্য একটি ইতিহাস আছে। বিদ্যাসাগরের বন্ধু প্যারীচরণ সরকার, দুই বন্ধুতে একদিন পরামর্শ হলো ছেলে মেয়েদের পড়াবার জন্য বই লিখবেন। বিদ্যাসাগর মশাই লিখবেন বাংলা বই আর প্যারীচরণ মশাই লিখবেন ইংরাজি বই। বিদ্যাসাগর একদিন পালকিতে বসে বর্ণপরিচয় প্রথম ভাগ লিখে ফেলেছেন। এটা জেনে প্যারীচরণের মনে জেদ চেপে গেল। তিনিও তাড়াতাড়ি লিখে ফেললেন ফার্স্ট বুক। এভাবেই দুই বন্ধুতে মিলে ছেলে ও মেয়েদের জন্য কয়েকখানি বাংলা ও কয়েকখানি ইংরাজি বই লিখে ফেললেন। রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে সহজে সংস্কৃত শেখাবার জন্য বিদ্যাসাগর এর আগে এক রাত্রে লিখেছিলেন উপক্রমণিকা। সেই বইখানা সংশোধিত ও পরিবর্ধিত করে প্রকাশ করেন। অতি অল্প সময়ের মধ্যেই উপক্রমণিকা ছাত্রদের কাছে অত্যন্ত সমাদর লাভ করে। বিদ্যাসাগর এরপর লেখেন ব্যাকরণ কৌমুদী। এর ফলেও সংস্কৃত শেখা ছাত্রদের কাছে অতি সহজ হয়ে যায়। এরপর একটি একটি করে বিদ্যাসাগর অনেকগুলো বই লিখে ফেলেন। জীবনচরিত, আখ্যানমঞ্জরি, চরিতাবলী পাঠকদের কাছে সমাদৃত হয়। মহাভারতের উপক্রমণিকা ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তত্ত্বাবোধিনী পত্রিকায়, পরে বইয়ের আকারে প্রকাশিত হয়। এরপর বিদ্যাসাগর লেখেন সীতার বনবাস। বইটি অতি আদরের সঙ্গে স্কুলে স্কুলে পড়ানো হতে থাকে। এরপর বিদ্যাসাগর রামের রাজ্যাভিষেক লেখায় হাত দেন। কিছুটা ছাপাও হয়, বাকিটা ছাপাবার ব্যবস্থা করছেন। এমন সময় একদিন এসে হাজির হলেন শশীভূষণ চট্টোপাধ্যায়। তাঁর হাতে তাঁরই লেখা বইয়ের পাণ্ডুলিপি, রামের রাজ্যাভিষেক। শশীভূষণ পাণ্ডুলিপিটি বিদ্যাসাগরের হাতে দিলেন। বিদ্যাসাগর একটু চমকে উঠলেন। চমকে উঠে বললেন, এ কি, তুমিও রামের রাজ্যাভিষেক লিখেছ নাকি? শশীভূষণ বললেন, হ্যাঁ, পড়ে দেখো। বিদ্যাসাগর পড়ে দেখলেন, মন্দ হয়নি। এরপর নিজের লেখা বই বন্ধ করে দিলেন। বাকি অংশ আর ছাপলেন না। নানা কাজের মধ্যেও লেখার কোনো বিরাম নেই। বর্ধমানে গিয়ে রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন তিনি। সেই রোগশয্যায় শুয়েও লিখতে শুরু করলেন ভ্রান্তিবিলাস, হাস্যরসাত্মক একটি উপাদেয় বই। এই প্রসঙ্গে একটি কথা
আগেই বলা দরকার। বিদ্যাসাগর বই তো লিখলেন অনেক, কিন্তু সেগুলো ছাপা চাই তো। বই ছাপা না হলে লোকের চোখে পড়বে কেন? অপরের ছাপাখানায় ছাপতে গেলে খরচ বেশি পড়ে, অসুবিধাও অনেক। তাই তার মনে নিজে ছাপাখানা করার ইচ্ছে জাগল। এই কাজে তাঁর সহায় হলেন বন্ধু মদনমোহন তর্কালঙ্কার। দুজনে মিলে 200 টাকায় একটি হাতে চালানো প্রেস কিনলেন। কয়েকজন কম্পোজিটর নিযুক্ত হয়ে প্রেস চালানো হলো। প্রেসের নাম দেওয়া হলো সংস্কৃত প্রেস। বই বিক্রি করবার জন্য একটি বইয়ের দোকানও খোলা হলো। বিদ্যাসাগর তার নাম দিলেন সংস্কৃত বুক ডিপোজিটারি। আরও একটি কথা এখানে উল্লেখ করা প্রয়োজন। বইয়ের ভেতর অনেক লম্বা লম্বা লাইন থাকে। একটানা পড়ে যাওয়া খুবই অসুবিধাজনক। মাঝে মাঝে থামতে হয়, গলার আওয়াজও অন্যরকম করতে হয়। এজন্য বিরাম চিহ্ন এবং আরও অনেক রকম চিহ্নের প্রয়োজন। আগে বাংলা ভাষায় এত সব চিহ্নের ব্যবহার ছিল না। বিদ্যাসাগরই তাঁর বইয়ে প্রথম ওই সব চিহ্নের প্রচলন করেন। তাতে ভাষা সুন্দর হয়েছে, পড়তেও সহজ হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলে গেছেন, বিদ্যাসাগর একাকার মমভূমে বাংলা রচনার মধ্যে এই ছেদ চিহ্নের ব্যবহার করিয়া বাংলা ভাষায় নবযুগের প্রবর্তন করিয়াছেন। ইহাতে যাহা জড় ছিল তাহা সচল হইয়াছে।